হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। নিজের স্বামীকে অন্য একজন নারীর সাথে এক বিছানায় দেখাটা যে কোনো নারীর জন্য একটা দুঃস্বপ্নের মতো। ধরিত্রীর সামনে তা হচ্ছে এখন, এই মুহূর্তে। রাফসানকে ও এমন কারো সাথে দেখবে কল্পনা ও করেনি। মীরাকে বিশ্বাস করত। মীরার কি দোষ? নিজের মানুষটাই যখন ঠিক না। হোটেলের দরজা খুলে ওদের দুজনকে এরকম একটা বাজে অবস্থায় দেখে ধরিত্রী দাঁড়িয়ে থাকতে পারে না। ও এসে খাটের সামনের সোফাটিতে বসে পড়ল। এরকম একটা কাহিনী করার পর কি শান্তির ঘুম ঘুমাচ্ছে এই দুজন। বিছানার আশেপাশে ওদের জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। এসব দেখে যে কেউই বুঝবে কাল রাতে ওরা ঠিক কি করেছে এখানে। ধরিত্রীর চোখের জল শুকিয়ে গেছে এতদিনে, তাই এসব দেখে ওর চোখ থেকে জল গড়িয়ে পড়ছে না। চট করে ওর মাথায় বুদ্ধি এলো, যে দৃশ্য ও দেখেছে সেই দৃশ্য রাফসানের বাড়ির সবার দেখা উচিত, বিশেষ করে ওর মা বাবার। ধরিত্রী জানে এসব দেখার পর মা বাবা ভেঙে পড়বে, অসুস্থ ও হয়ে যেতে পারে। কষ্ট হচ্ছে, কিন্তু এটাই করতে হবে। নিজের ফোন বের করে ধরিত্রী প্রথমে একটা ভিডিও করল, তারপর একটা ছবি তুলল। খুব নোংরা লাগছে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এমন বাজে অবস্থার ছবি তুলতে। উপায় নেই, করতেই হবে। রাফসান আর মীরা এখনো উঠছে না। ধরিত্রী ঠিক করেছে ওদের ওঠা পর্যন্ত অপেক্ষা করবে। ওদের দেখিয়ে যাবে ও সব দেখেছে। এভাবে যার বিশ্বাস ভেঙেছে তাকে দেখবে না কেমন লাগছে। ও শুধু রাফসানের চেহারা দেখতে চায়। ও দেখতে চায় রাফসানকে দেখতে কেমন লাগবে ও যখন দেখবে ধরিত্রী ওদের হাতে নাতে ধরে ফেলেছে। সোফার উপর বসে ধরিত্রী ভাবছে 2 বছর আগের কথা। ধরিত্রী তখন একটা নারী বিষয়ক পত্রিকায় কাজ করত। পত্রিকাটির নাম ছিল জাগরণ। প্রায় 9 মাস ধরে ধরিত্রী বিভিন্ন বিয়ে বিষয়ক আর্টিকেল লিখছিল, যেমন বয়স্ক দম্পতি, নব দম্পতি বা তাদের মধ্যে দুপক্ষই কর্মজীবী বা এক পক্ষ, এমন বিভিন্ন দম্পতির সাক্ষাৎকার নিয়ে ধরিত্রী বিভিন্ন স্টোরি লিখছিল। এবারের সংখ্যার বিষয় ছিল জ্যেষ্ঠ কর্মজীবী দম্পতি যাদের প্রেমের বিয়ে। তারা কিভাবে নিজেদের সমস্যা সমাধান করে আজ ও বিবাহিত জীবন যাপন করছে। এমন একটা দম্পতি খুঁজতে খুঁজতে ধরিত্রী মাথা ব্যথা হয়ে গেল। উপায়ান্তর না দেখে ফেসবুকে পোস্ট করল, তবুও পাচ্ছে না। খুবই সাধারণ কাউকে দরকার, খুব বিখ্যাত সেলিব্রিটিও না। চিন্তা দূর করতে ধরিত্রী গেল ওর বাসার কাছের পার্কে। তখনই এক বয়স্কা মহিলাকে দেখল ওর কাছে হাঁপাতে হাঁপাতে এগিয়ে এসে বলল, পানি হবে? পানি? ধরিত্রীর কাছে পানি ছিল, কিন্তু ও আগে মহিলাটিকে শান্ত করল, তারপর তাকে পানি পান করতে দিল। পানি পান শেষে মহিলাটি বলল, ধন্যবাদ, কিন্তু আন্টি এভাবে হাঁপাতে হাঁপাতে পানি খাবেন না, স্বাস্থ্যের পক্ষে ভালো না। খেয়াল রাখব। আপনার সাথে কে আছে? আমার হাজব্যান্ড। একটু পর এক সাদা চুলের সুঠাম দেহের লোককে দেখতে পারল। লোকটা অন্তত 6 ফুট তো হবেই। চুল আর শরীর দেখে ও বয়স মেলাতে পারছে না। লোকটা ওদের দিকে এগিয়ে আসলো। ধরিত্রী উঠে জায়গা দিল ওনাকে। মহিলাটি ধরিত্রীকে উঠতে দেখে বলল, আরে বসো না। কোথায় যাচ্ছ? আপনারা বসুন। তোমার কি তারা? আসো একটু গল্প করি। এই তুমি একটু সাইডে বসো। মা, তোমার নাম? ধরিত্রী। ফারহিন জামান ধরিত্রী। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আপনার নাম? রুবাইয়া, ডক্টর রুবাইয়া আহমেদ। ধরিত্রী খানিকটা অবাক হয়ে গেল। উনি একজন ডাক্তার, তবুও সেরকম অবস্থায় পানি খেতে চাইল। ধরিত্রী ওনার পাশে বসল। ওনার স্বামী ধরিত্রীকে জিজ্ঞেস করলেন, কি করো মা? আমি একজন অ্যাক্টিভিস্ট, পত্রিকায় লেখালেখি করি। কোন পত্রিকায়? জাগরণ, নারী বিষয়ক। ও আচ্ছা। ধরিত্রীর খুব জিজ্ঞেস করতে ইচ্ছা হচ্ছে আঙ্কেল কি করে। ও আস্তে আস্তে জিজ্ঞেস করল, আঙ্কেল কি করেন? কার্ডিওলজিস্ট। ওয়াও, নাম? ডক্টর আফসার আহমেদ। নাইস টু মিট ইউ। ধরিত্রী চিন্তা করছে ওনাদের জিজ্ঞেস করবে প্রেমের বিয়ে কি না। প্রথমবারই তো দেখা হলো, প্রথমবারে কেউ বলে নাকি এসব।
আঙ্কেল আন্টি, আপনাদের পরিবারে কে কে আছে? আমরা যৌথ পরিবার। আমাদের একটা ছেলে আছে আর আমার দেবর, যা আর ওদের দুটো ছেলে মেয়ে। ও, তোমাদের পরিবারে? আমি আর আম্মু আব্বু। সুখী পরিবার। হা হা হা। কয় বছর আপনাদের বিয়ের? 32 হবে। অনেক দিন। মাশাআল্লাহ। প্রেমের বিয়ে? জি। বুঝলে কি করে? এমনি। ধরিত্রী মুচকি হাসল। ও ওর নতুন স্টোরির লোক পেয়ে গেছে। কিছু মনে না করলে আপনাদের কি সময় হবে? কি স্যার? আমার সাথে কিছুক্ষণ গল্প করার। আমি আসলে সিনিয়র লাভ ম্যারেজ কাপড় খুঁজছিলাম যারা কর্মজীবী। আপনাদের লং লাস্টিং ম্যারেজের সিক্রেট শেয়ার করবেন। কোথায় আর সিক্রেট? যা আছে সামনেই। তবুও একটা ফর্মাল ইন্টারভিউ। এই যে আমার কন্টাক্ট ইনফো। আপনাদের? ধরিত্রী তাদের ফোন নাম্বার নিয়ে আসলো। এরপর ওর সহকারী প্রীতিকে নিয়ে গেল তাদের বাড়ি। বাড়িতে ঢুকতেই দেখল রুবাইয়া, আফসার আর তাদের সাথে আরও দুজন পুরুষ মহিলা। তাদের সাথে ধরিত্রীর পরিচয় করিয়ে দিলেন রুবাইয়া। এনারাই ওই দেবর যা। দেবরের নাম আজহার, উনিও ডক্টর, তবে কিডনি রোগ বিশেষজ্ঞ। আর যা হলো মাশরুফা, ডক্টর তবে শিশু বিশেষজ্ঞ। রুবাইয়া হলো গাইনোকোলজিস্ট। সবাই খুবই শিক্ষিত। বাসা দেখেই বোঝা যাচ্ছে অনেক বড়লোক তারা। দুটো ফ্ল্যাটের মাঝখানে জুড়ে দেওয়া। ধরিত্রী ভাবছে ও কি স্পেশাল গেস্ট নাকি? এত সমাদর কেন? কিছুক্ষণ পর একটা কিশোরী মেয়ে আসলো হাসতে হাসতে, আর তার পেছনে একটা 12-13 বছরের ছেলে দৌড়ে এসে থেমে গেল। ধরিত্রী আন্দাজ করল এরাই দেবর আর জায়ের ছেলে মেয়ে। তবে ছেলেটা হঠাৎ বলে উঠল, ভাবি। ধরিত্রী অপ্রস্তুত হয়ে গেল। এটা কি বলল? এটা শুনেই মেয়েটা তার ভাইয়ের পিঠে দুঘা বসিয়ে দিল। রুবাইয়া অপ্রস্তুত হাসি দিয়ে বলল, ওরা তো বুঝেছেই, আমার জায়ের মেয়ে আর ছেলে। মেয়ে রাশা আর ছেলে আহসান। ও, নাইস টু মিট ইউ। এই দুষ্টুমি করো না। আম সরি ধরিত্রী। ও ইংলিশ মিডিয়াম, বাংলা খুব একটা পারে না। মুখে যা আসে তাই বলে। ইটস ওকে। ধরিত্রী ইন্টারভিউ শেষে চলে আসছিল। রুবাইয়া আর মাশরুফা এত জোর করল আর 5টা মিনিট বসতে। কিন্তু ধরিত্রীর বাবা আবার দেরি করা পছন্দ করেন না। তাই ধরিত্রী চলে আসলো। ধরিত্রী বের হয়ে যাওয়ার 5 মিনিট পরই রাফসান ঢুকল। রাফসানকে দেখে রুবাইয়া হাত ভাঁজ করে বলল, চলে গেছে ছু। রাফসান হতাশ হয়ে বসে পড়ল। এত জলদি? সবাই কি তোর মতো? সারাদিন হাসপাতাল আর হাসপাতাল। ওর পরিবারকে ও সময় দেয়, তাও এত তাড়াতাড়ি চলে গেল। আমি ছুটি নিয়ে আসলাম। ছুটি যখন নিবি আরেকটু আগে নিতে পারলি না? রাশা এসে বলল, তুমি তো এত স্লো ভাইয়া। তোমার ভাই তো অলরেডি ভাবি ও বলে ফেলেছে কি। রাফসান লাফিয়ে বলল, কি? আহসান চোরের মতো করছে। মাশরুফা বলল, সারাদিন তো খালি খাবে। বুদ্ধিটাও তাই মোটা। এভাবে কারো মেয়েকে অপ্রস্তুত করে নাকি? আজহার বলল, আমরা পুরো পরিবার ওর সামনে ওকে স্বাগতম জানালাম। ও কি আজব ভাবছে না? রাফসান বলল, চাচ্চু তুমি কেন ছিলে? তোমার কোনো কাজ আছে এখানে? রোগী রেখে বাড়ি এসে বসে থাকো। আফসার বলল, বাহ, তোর হবু বুকে ও দেখবে না? পরিচিত হবে না? রাফসানদের কাজের বুয়া রুমির মা এসে বলল, ভাইয়া, মায়াডা কিন্তু সুন্দর আর ভালাও। আমার চা আর নাস্তার প্রশংসা করছে গু। রাফসান লজ্জা পেয়ে ভেতরে চলে গেল। সবাই পরিচিত হল। শুধু রাফসানই হতে পারল না। আর কবে হবে পরিচিত? আজকে 7 বছর পরিচিতি হতে চাইছে, হতেই পারছে না। হঠাৎ মীরার ফোন এলো। এই, কথা বলার দরকার নেই। সামনে থাকলে কেটে দে। সামনে আছে? নেই। কেন? মীরা যেন মর্মাহত হল। সে একটান, কেন? দেরি হয়ে গেছে। ও চলে গেছে। তুই একটা গর্ধব। এত পারফেক্ট প্ল্যান করে শেষ পর্যন্ত এই কাহিনী করলি। আমি কি করব? সামনে একটা রোগী চলে আসলো। ইমার্জেন্সি। এভাবেই থাক। এভাবে থাকলে সিঙ্গেল রবি। এক কাজ কর, ধরিত্রীকে ভুলে যা। সম্ভব না। অ্যারেঞ্জ ম্যারেজ করে করে নে অন্য কোথাও। লাভ তো তোর দ্বারা হবে না। অন্য কাউকে সম্ভব না। কিছুই করার নেই।
এই মেয়ের সাথে কথা বলানোর জন্য তোর পুরো পরিবার মাঠে নেমেও পারল না। আর কখন হবে? অপেক্ষা করব। তোর দ্বারা হবে না। রাফসান আর মীরা এখনো একই অবস্থায় আছে। বিধ্বস্ত অবস্থায় ধরিত্রী সেই জায়গায় এখনো বসে আছে। এই দুজনেই ওর বিশ্বাস ভেঙেছে। ওদের যে করেই হোক শিক্ষা দিতে হবে। কঠোর থেকে কঠোর শিক্ষা দেবে ধরিত্রী।